একটি বাড়িতে সিকিউরিটি গার্ড রহস্যজনকভাবে মারা যায়। এছাড়া সেই বাড়ি থেকে আরও ২ জন লোক মিসিং হয়ে যায়। এরপরেই পুলিশরা তদন্ত শুরু করে। আর তদন্তে নেমে পুলিশ অফিসার মলিগান একের পর এক রহস্যের জট খুলতে থাকে। তো কি ছিল সেই রহস্য আর কিভাবে এই রহস্যের সমাধান হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি সি স। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি ডেড বডিকে একটি এজেন্সিতে নিয়ে আসা হয়, আর সেখানে একজন লোক সেলভা নামের অন্য একটি লোককে ডাকে আর ডেড বডিকে নিয়ে যেয়ে সেটা তৈরি করার ব্যবস্থা করে। আসলে এই এজেন্সিতে ডেড বডিগুলো সংরক্ষণ করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করা হয়। সেলভা সেখানে আসে আর ডেড বডিটাকে নিয়ে যেয়ে সংরক্ষণ করা এবং অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বিকেলে যখন সেলভা বাড়ি ফিরছিল তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার কুমার সেখানে চলে আসে আর বলে, ৪ দিন ধরে আমি টানা কাজ করছি, আমার একটু বিশ্রাম দরকার। আজকের কাজটা কি অন্য কেউ করতে পারে? ডেড বডিটা আমার নিয়ে যেতে ভালো লাগছে না। তখন সেলভা বলে, অন্য কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার এই মুহূর্তে নেই, আর এই কাজটাও ইম্পর্ট্যান্ট, তাই তোমাকেই যেতে হবে, তাড়াতাড়ি চলে যাও। তখনই দেখা যায় সেলভাকে কেউ কল করে। সেলভা সেখানে আসার পরে দেখতে পায় এসআই কমলাকানন সেই জায়গায় ইনভেস্টিগেশন করছে। আসলে সেই বাড়ির সার্ভেন্ট এবং কেয়ারটেকারের কাজ করার লোকটি রহস্যজনকভাবে উপরতলা থেকে পড়ে গিয়ে মারা গেছে, আর পুলিশ সেটারই তদন্ত করছে। বাড়ির ভেতরে তারা কাউকে খুঁজে পায় না। অন্যদিকে সিলভা এইসব কিছু দেখার পরে সাথে সাথে কুমারকে কল করে আর বলে, ডেড বডিটা নিয়ে তোমাকে যেতে হবে না, আমি আজকে চলে যাব। এরপরেই দেখা যায় হেডকোয়ার্টার থেকে পুলিশ অফিসার মলিগানকে ডাকা হয়, যে এই মুহূর্তে ভ্যাকেশনের ছুটিতে ছিল, কিন্তু হায়ার অফিসার তাকে বলে তার ছুটি ক্যান্সেল করা হচ্ছে, কারণ একটা গুরুত্বপূর্ণ কেস তাদের হাতে এসেছে আর উপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে দ্রুত এই কেসটার সমাধান করার জন্য। এছাড়া আরও অনেক পেন্ডিং কেস বাকিও রয়েছে। তখন সেখানে হায়ার অফিসারের সাথে মলিগানের একটু তর্ক হয়, কারণ মলিগান একটু রাগী অফিসার। সে কেস সমাধান করে সেসব ক্রিমিনালদের এনকাউন্টার করতে চায়, কিন্তু এটা তার হায়ার অফিসার একেবারেই মানতে পারছে না। আর সেখানে আমরা তাদের কথা থেকে জানতে পারি মলিগানের স্ত্রী তার এই রাগের কারণেই তাকে ছেড়ে চলে গেছে। এরপরে সেখানে মলিগানকে তার হায়ার অফিসার তার বন্ধু কৃষ্ণমূর্তির সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে কেসটা তারই। কৃষ্ণমূর্তির ভাতিজা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সার্ভেন্ট এবং কেয়ারটেকারের দায়িত্ব পালন করার লোকটা রহস্যজনকভাবে মারা গেছে। এছাড়া সেই বাড়ি থেকে কৃষ্ণমূর্তির ভাতিজা আদাবান এবং তার স্ত্রী মিসিং, আর সেটাই তাকে খুঁজে বের করতে হবে। তখনই সেখানে এসআই কমলাকান্তের ডাকা হয় এবং মলিগানকে সেই কেসের পুরো ডিটেলস তাকে দিয়ে দিতে বলে। দেখা যায় ক্রাইম সিনে চলে আসে মলিগান, আর কমলাকান্ত তাকে ক্রাইম সিনটা বর্ণনা করতে থাকে। যে মারা গেছে তার নাম রাজু, তার কোনো পরিবার বা আত্মীয় স্বজন নেই। এছাড়া এই বাড়ির মালিক আদাবান এবং তার স্ত্রী মালবিকা, তারা দুইজনেই নিখোঁজ। বাড়ির আশেপাশে 4টা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কগুলো চুরি হয়ে গেছে, সেখানে নেই। এছাড়া আদাবানের বন্ধু সেলভা এবং মালবিকার বাবা এবং ভাই এই বাড়িতে রেগুলার যাওয়া আসা করে। এছাড়াও এই বাড়িতে একজন মহিলা কাজের লোক এবং কার ড্রাইভার ছিল। এরপরে কমলাকান্ত বলে, আমরা আদাবানদের বন্ধু সেলভাকে ফোন করেছিলাম, সে একটি অ্যাম্বুলেন্স এজেন্সিতে কাজ করে, আর সে আমাদের বলেছে সে একটি ডেড বডি নিয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরে এসে আমাদের সাথে দেখা করবে। এটা শোনার পরে মলিগানের একটু সন্দেহ হয় যে একজন ইন্ডাস্ট্রিয়ালের বন্ধু একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। এছাড়া সে কমলাকান্তকে বলে, সিলভা যেখানে কাজ করে সেখানে খোঁজ নাও, সে কি সত্যি বডি নিয়ে গেছে নাকি অন্য কিছু। কমলাকান্ত বলে, এই বিষয়টা স্যার আমিও খোঁজ নিয়েছি, আদাবান এবং সিলভা ছোটবেলাকার বন্ধু। মলিগান বলে, রাজু, আদাবান এবং মালবিকা সবার কল ডিটেলস আমার চাই। এরপরে বাড়ির ভেতরে ঢোকার পরে সে কৃষ্ণমূর্তি মলিগানকে বলে, এটা হচ্ছে আদাবান। আদাবানের মা ছোটবেলায় অসুস্থতার কারণে মারা গেছে, আর এরপর থেকে আমি, রাজু এবং আদাবানের বাবা তাকে বড় করে তুলেছি। কিছুদিন আগে আমি হায়দ্রাবাদে শিফট হয়েছি, যার ফলে রাজু এবং আদাবানের বাবাই তার সাথে ছিল। এরপরে মলিগান থানায় চলে আসে, আর কমলাকান্ত তাকে সেই কল ডিটেলস দেয়, আর সেখান থেকে কিছু নাম্বারে সন্দেহ হয় মলিগানের। সে কমলাকান্তকে বলে, এইসব নাম্বারগুলো কার এবং এদের কল ডিটেলসগুলো চেক করো আর খুঁজে বের করো। এরপরে মালবিকার বাবা ভাই তাকে থানায় ডাকা হয়। মলিগান তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে, তার মেয়ের জামাই এবং রাজু শেষ কবে আপনার সাথে কন্ট্যাক্ট করেছিল? মালবিকার বাবা বলে, গত মাসের 28 তারিখে।
যখন আমি, আমার ছেলে এবং তার বাগদত্তা তাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তাদের সাথে আমাদের দেখা হয়েছিল। সেখানে মালবিকা তার ভাইয়ের বাগদত্তার সাথে কথা বলে এবং সেই মেয়েটির পরিবারের সাথে কথা বলবে বলে মালবিকা তার বাবাকে বলে। তার বাবা মালবিকাকে বলে, আসলে আমি চাইছিলাম আমার বাড়িটা তোমার ভাইয়ের নামে করে দিতে, তুমি যদি তোমার হাজব্যান্ডকে বলতে। মালবিকা বলে, টেনশন করো না, আমি ওকে বুঝিয়ে বলবো, রেজিস্ট্রেশন কবে করবে সেটা বলো, আমি ডকুমেন্টে সাইন করে দেব। আর এতে সেখানে সবাই খুশি হয়। এরপরে মুলিগান মালবিকার বাবাকে জিজ্ঞেস করে, এরপরে আপনি আর তাদের সাথে কন্ট্যাক্ট করেননি? তখনই মালবিকার ভাই বলে, ৮ তারিখে সে আমাকে কল করেছিল এবং জিজ্ঞেস করেছিল যে আমি কয়টার সময় রেজিস্ট্রেশন করতে আসব। আমি তাকে বলেছিলাম সকাল ১০টায়। এরপরে সে আর আমাকে কল করেনি। এরপরেই মুলিগান মালবিকা এবং আদাবান সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করে। তখনই মালবিকার বাবা বলে, মীনাক্ষী আমার বড় ভাইয়ের বোন, ও বলতে পারবে। তখনই মুলিগান মীনাক্ষীকে আদাবান লোকটা কেমন সেটা জিজ্ঞেস করে। মীনাক্ষী বলে, মালবিকা বিয়ের আগে আমাদের বাড়িতে যাওয়া আসা করলেও বিয়ের পরে আর আসেনি, কারণ আমি তাকে আদাবানকে বিয়ে করতে না করেছিলাম। মুলিগান জিজ্ঞেস করে, কেন? মীনাক্ষী বলে, আসলে মালবিকা আমার কাছে সবকিছু শেয়ার করত, কিন্তু এই বিষয়টা আমার কাছে গোপন করে গেছে। কিন্তু তারপরও একদিন এসে সে আমাকে এই সবকিছু বলতে শুরু করে, আর সে অনেক কনফিউজ ছিল। মালবিকা সেদিন আমাকে বলেছিল যে তাদের সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হয়েছিল। মালবিকা আর আদাবান একই কলেজে পড়ত এবং সেখানেই তাদের সাথে পরিচয় হয়। আর এরপর থেকেই তারা ধীরে ধীরে বন্ধু এবং একে অপরের প্রেমে পড়ে যায় পরে। আর এই বিষয়টা মালবিকার ভাই এবং আদাবানের বন্ধু সিলভাও জানত। এরপরে হঠাৎ করেই আদাবানের বাবা মারা যায়। আদাবানের বাবার এই মৃত্যুটাকে আদাবান একেবারেই মেনে নিতে পারেনি। সে নাও খাওয়া একেবারেই বন্ধ করে দেয়। এরপরে মালবিকা এবং তার বন্ধু সেলভা তাকে অনেক বোঝায়। অবশেষে আদাবান তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর এরপরেই মালবিকা আর আদাবান একদিন বাইরে ঘুরতে বের হয়। যদিও তারা বন্ধুর থেকে বেশি কিছু ছিল, মনে মনে একে অপরকে ভালোই বাসত, কিন্তু কেউ কাউকে বলেনি। ঠিক ওই সময়টাতে আদাবান মালবিকাকে প্রপোজ করে বসে। বলে, ছোটবেলায় মা মারা যাওয়ার পরে তার বাবা তাকে বেশি সময় দেয়নি, তার বন্ধু একটা সময় কাজে লেগে পড়ে। আর এরপরেই তার জীবনে আসে মালবিকা। মালবিকা তার জীবনের ধীরে ধীরে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে ওঠে। মালবিকাও বুঝতে পারে সে তাকে প্রপোজ করবে। মালবিকা তাকে বলে, এখন সে এসবের জন্য প্রিপারেশন নেয়নি, আর এখন সে এসব কিছু নিয়ে ভাবছেও না। কিন্তু মালবিকাকে আদাবান ইমোশনালি ব্ল্যাকমেল করে আর বলে, আমাকে তোমার মায়ের মতো দেখতে, আর আমি চাই তুমি আমার বাড়িতে আমার স্ত্রী হয়ে আসো। এভাবে আরও বিভিন্ন কথা বলতে বলতে একটা সময় মালবিকার মন গলে যায়। আর এরপরে তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু মালবিকা খেয়াল করে আদাবানের ব্যবহার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। একদিন রাতের বেলা সে তাকে কল করে আর বলে, আমি তোমার বাড়ির সামনে। মালবিকা অনেক কষ্টে তার বাবার চোখকে ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়। তখনই আদাবান তাকে গাড়িতে করে দূরে একটা জায়গায় নিয়ে আসে। মালবিকা তাকে বারবার জিজ্ঞেস করছিল, এখানে আমাকে কেন নিয়ে এসেছ? আদাবান বলছিল না। এরপরেই আদাবান তাকে সেখানকার সূর্যোদয় দেখায়। কিন্তু এই বিষয়টা মালবিকার একেবারেই ভালো লাগে না, কারণ সে বাড়িতে নেই। এটা যদি তার পরিবার, তার বাবা মা জানতে পেরে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মালবিকা মীনাক্ষীকে বলতে থাকে, আমি জানি তার ভালোবাসাটা একেবারেই পিওর, সে আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার ব্যবহারগুলো মাঝে মধ্যেই আমাকে ভয় পাইয়ে দিত। একদিন ছোটখাটো একটা বিষয় নিয়ে রাস্তার মধ্যে কয়েকজনের সাথে সে ঝগড়া লাগিয়ে দেয়। এছাড়া মাঝে মধ্যেই সে আমাকে ইনসাল্টও করত। আর এভাবেই ধীরে ধীরে আমাদের সম্পর্কটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়। আমি কনফিউজড, কি করব? মীনাক্ষী তখন মালবিকাকে বলে, আমার মনে হয় তোমার ভালোর জন্যই তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত। এরপরে থেকে শুনেছিলাম মালবিকা আদাবানের সাথে দেখা করা এবং কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে এরপরে সে একদিন আমার সাথে দেখা করে আর বলে সে আদাবানকে বিয়ে করতে যাচ্ছে। আমি মালবিকাকে অনেক বুঝিয়েছিলাম তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, কিন্তু সে আমার কথা শোনেনি, আদাবানকে বিয়ে করে নেয়। আর এরপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এরপরে মীনাক্ষী মুলিগানকে আরও বলে, তার কাছে আদাবানকে খুব একটা স্বাভাবিক বলে মনে হতো না। আপনি আদাবানের বন্ধু সেলভাকে জিজ্ঞেস করলে হয়তোবা কিছু জানতে পারেন। মীনাক্ষী সেখান থেকে চলে যায়। এরপরে মুলিগান পোস্টমর্টম ডক্টরের সাথে কথা বলে। সেই ডক্টর বলে তার পেটের ভেতরে পাইপ দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথার পেছনে আঘাত করার চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তপাতের কারণেই তার মৃত্যু হয়েছে। আর ভিকটিমের হাতে আমরা কিছু টিস্যু পেয়েছি, সেটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। এরপরেই মূর্তিকে থানায় ডাকা হয়, যে ছিল আদাবানের কার ড্রাইভার।
আর সে তার হয়ে ৩ বছর চাকরি করছিল। মূর্তি বলতে থাকে, গত ৪ দিন ধরে আমি ডিউটিতে যাইনি। মুলিগান জিজ্ঞেস করে, কেন? তখন মূর্তি বলতে থাকে, গত মাসের ৮ তারিখে আমি যখন কাজে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই গেট বন্ধ ছিল। আমি রাজুকে ডাকি। রাজু সেখানে আসার পরে বলে, তোমার ফোন কোথায়? আদাওয়ান তোমাকে কল করেছিল। মূর্তি বলে, আমার ফোনে চার্জ ছিল না, তাই সেটা বন্ধ হয়ে গেছে। তখন রাজু বলে, আদাওয়ান এবং মালবিকা অন্য একটি শহরে ঘুরতে গেছে। তারা যখন আসবে তোমাকে ফোন করে জানাবে। এরপরে আমি সেখান থেকে চলে আসি, কিন্তু কয়েকদিন যাওয়ার পরেও তারা আমাকে ফোন করছিল না। আর এই জন্য দেখার জন্য আমি আবারও চলে যাই। ঠিক ওই সময়টাতে আমি দেখতে পাই বাড়ির সামনে রাজুর মৃতদেহ পড়ে আছে। আমি চিৎকার করে আদাভান এবং মালবিকাকে ডাকতে থাকি, কিন্তু কেউ সেখানে ছিল না। কি করব বুঝতে না পেরে সাথে সাথে পুলিশে কল করি। এরপরে মুলিগান সেই বাড়ির কাজের মহিলা পার্বতীকে জিজ্ঞাসাবাদ করে। পার্বতী বলে, ৯ তারিখের সকাল ৬টা বাজে রাজু আমাকে কল করে আর বলে, আদাভান এবং মালবিকা অন্য একটি শহরে ঘুরতে গেছে, আমিও বেড়াতে যাব। তোমাকে যখন ফোন করা হবে তুমি তখন এসো। এরপরে পার্বতী বলে, আমি এরপরে আমার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর এরপরেই আমি সেখান থেকে মূর্তির কাছে এই খবরটা শুনতে পাই। এরপরে পেপার বয় বলতে থাকে, আমি সবসময় সেই বাড়িতে পেপার দেওয়ার সময় গেট খোলাই থাকত, কিন্তু গত ২ দিন ধরে সে বাড়ির গেট বন্ধ ছিল। দুধওয়ালা বলতে থাকে, রাজু সবসময় আমার কাছ থেকে দুধ নিত, কিন্তু কয়েকদিন ধরে আমি তাকে দেখতে পাই না। এজন্য আমি তাকে ফোন দিয়েছিলাম। রাজু বলে, মালবিকা আর আদাবান অন্য শহরে ঘুরতে গিয়েছে, তারা আসলে তোমাকে কল করবে। তখন মুলিগান মূর্তি, পার্বতী এবং আদাবানের ম্যানেজারকে বলে, আমার মনে হয় তোমরাই এর পেছনে রয়েছ। টাকার জন্যই তোমরা রাজুকে খুন করেছ। আদাবান আর মালবিকার মিসিং হওয়ার পেছনেও তোমাদের হাত রয়েছে, কারণ সেই বাড়িতে তোমাদের আনাগোনা অনেক বেশি ছিল। তোমাদের চোখ এড়িয়ে সেই বাড়িতে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তখন তারা বলে, স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা খেটে খাই। এই ধরনের কোনো অপরাধ করে টাকা কামানোর ইচ্ছে আমাদের নেই। আপনি চাইলে ইনভেস্টিগেশন করে দেখতে পারেন। মুলিগান বলে, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু জানো। সেই বাড়িতে কি কি হয়েছে সবকিছু আমাদের খুলে বলো। তখন মূর্তি বলে, ৭ তারিখ সকালবেলা আমি মালবিকা ম্যাডামকে নিয়ে অফিসে যাই, আর সেখান থেকে হঠাৎ করে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। মালবিকা ম্যাডাম তাড়াতাড়ি এসে আমাকে গাড়ি স্টার্ট করতে বলে। বাড়িতে আসার পরে দেখতে পাই আদাভান সেখানে অদ্ভুত এক রিচুয়াল করছে আর শিবা শিবা বলে চিৎকার করছে, আর সেখানে সে অদ্ভুত কিছু কর্মকাণ্ডও করছিল। এরপরে একটা সময় আদাভান অজ্ঞান হয়ে যায়। আমরা সবাই তাকে ধরাধরি করে ওপরে নিয়ে যাই। অন্যদিকে কিছুক্ষণ মন খারাপ ছিল মালবিকার, কিন্তু সন্ধ্যার দিকে সে আমাকে টাকাও দেয়, কারণ আমার মেয়ের বার্থডে ছিল, আর সে নতুন জামা কেনার জন্যই আমাকে টাকা দিয়েছিল। মুলিগান জিজ্ঞেস করে, আদাভান কি এইসব রিচুয়াল আগেও করত কিনা? তখন পার্বতী বলে, না, হঠাৎ করেই সে একজন সাধু বাবাকে একদিন বাড়িতে নিয়ে আসে আর সবাইকে তাকে প্রণাম করতে বলে এবং তাকে সেবা যত্ন করতে বলে, কারণ সেই সাধু বাবা নাকি আগে থেকেই সবকিছু বলে দিতে পারত। এই জন্য সেখানে যাওয়ার আগে সেই সাধু বাবা আদাভানের হাতে কিছু একটা পরিয়ে দিয়ে যায়। এরপরে ৭ তারিখ বিকেলবেলাতে যখন আমি আদাভানের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি জানলা দিয়ে দেখতে পাই আদাভান অদ্ভুত আচরণ করছে। সে কারোর সাথে কথা বলছিল একা একাই, আর সেখানে পাগলের মতো বলছে, কাউকে চুপ করে থাকতে বলছিল বারবার। কারণ আদাভানের কানে কানে কেউ বলছিল যে সেই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু আদাভান বলছিল না, সে কোনো পাপ কাজ করেনি, সে তার মাকে মারেনি। এভাবে পাগলের মতো করছিল। ঠিক ওই সময়টাতে মালবিকা সেখানে চলে আসে আর আদাভানকে শান্ত করে নেয়। আর এরপরে সেই দিন সন্ধ্যা ৬টার দিকে আমি সেই দিন কাজে থেকে চলে আসি বাসায়। মুলিগান আদাভানের ম্যানেজারকে জিজ্ঞেস করে, তার মানে আদাভান তার কোম্পানিতে যেত না? সেই লোকটা বলে, হ্যাঁ যেত। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে তার কোম্পানি দেখাশোনা করত। এরপরে বিয়ের ১ মাস পরে একদিন সে অফিসে আসে, আর সেখানে আসার পরে আমাদের সাথে কথা বলছিল। সেখানে রিপোর্ট দেখার পরে আদাভান রেগে যায়, কারণ কোম্পানিতে লস হচ্ছিল। ঠিক ওই সময়টাতে হঠাৎ করে আদাভানের কিছু একটা হয়, আর সে বাতাসে কারোর সাথে কথা বলতে থাকে একা একা। এমনকি আমাদেরকে সে ফ্যাক্টরির সব মেশিন বন্ধ করতে বলে। কেউ বারবার আদাভানের কানে কানে বলছিল সে খেলায় হেরে গেছে। মূর্তি তখন মালবিকাকে এই বিষয়টা জানায়। এরপরেই মালবিকা সেখানে চলে আসে এবং আদাভানকে জিজ্ঞেস করে কি হয়েছে। আদাভান বলে, একদিনের ভেতরে ৩ কোটি টাকা লস। আমি দায়িত্ব গ্রহণ করার পরপরই ৯ কোটি টাকার লস হয়েছে। আমি কিভাবে বসে থাকতে পারি? তখন মালবিকা তাকে বাসায় নিয়ে যায়, আর এরপর থেকে মালবিকাই দেখাশোনা করত সবকিছু। এর কিছুক্ষণ পরেই দেখা যায় থানায় সিলভা চলে আসে। সিলভাকে দেখা যাচ্ছিল সে খুব ভয় পাচ্ছিল। মুলিগান তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি শুনেছি তুমি এবং আদাভান
ঘনিষ্ঠ বন্ধু ছিলে। আদাভান কোথাও যাওয়ার আগে কোনো কিছু করার আগে তোমাকে জানিয়ে করত। তুমি ওদের ব্যাপারে কি জানো? সেলভা বলে, হ্যাঁ, সে সবসময় আমাকে ইনফর্ম করত, কিন্তু এবার এই বিষয়ে সে আমাকে কিছুই বলেনি। মুলিগান বলে, আদাভানের এত বড় কোম্পানি আর তুমি তার ঘনিষ্ঠ বন্ধু, সে চাইলেই তার কোম্পানিতে তোমাকে চাকরি দিতে পারত, কেন দেয়নি? সেলভা বলে, সে দিতে চেয়েছিল আর সে বলেছিল আমাকে চাকরি করতে। আমি চেয়েছিলাম আমার নিজের পায়ে দাঁড়াতে এবং আমার বাবার পেশাকে টিকিয়ে রাখার জন্য। মুলিগান বলে, আমি শুনেছি আদাভানের নাকি মানসিক সমস্যা ছিল, এটা কি ছোটবেলা থেকেই? তখন সেলভা বলে, না, সে ছোটবেলায় একেবারেই ঠিকঠাক ছিল। এমনকি সে সিএসসির ফাইনালে ছিল, তখনই তার বাবা মারা যায়। আর ঠিক ওই সময়টাতে সে একটু ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু পরে সে ঠিকঠাকই ছিল যখন মালবিকা তার জীবনে ছিল। কিন্তু যখন মালবিকা আবারও তার সাথে ব্রেকআপ করে নেয়, ঠিক ওই সময়টাতে তা আদাভান আবারও মানসিকভাবে ডিস্টার্বড হয়ে যায়। কারণ মালবিকাকে সে কোনোভাবেই ভুলতে পারছিল না, সারাক্ষণ শুধু মালবিকা মালবিকা করেই যাচ্ছিল। আর একটা সময় মেন্টালি ডিস্টার্বড হয়ে সে সুইসাইড অ্যাটেম্প করে। তাকে হসপিটাল ভর্তি করা হয়। সেলভার সারাক্ষণ তার পাশে ছিল, কিন্তু তারপরও মালবিকাকে ছাড়া আদাভান একেবারেই সুস্থ হতে পারছিল না। এরপরে আমি মালবিকাকে ফোন করে সবকিছু খুলে বলি। মালবিকা হসপিটালে দেখতে আসে আদাভানকে, আর আদাভান তাকে সবকিছু খুলে বলে সে মালবিকাকে ছাড়া থাকতে পারবে না। আর অবশেষে মালবিকা আদাভানেরকে বিয়ে করতে রাজি হয়। আর এরপরেই তাদের বিয়ে হয়। মুলিগান জিজ্ঞেস করে, তুমি শেষবারের মতো তাদের তিনজনের সাথে কবে দেখা করেছিলে? সেলভা বলে, ৭ তারিখ সন্ধ্যায়, কারণ মালবিকা আমাকে কল করে তাদের বাড়িতে যেতে বলেছিল। এরপরে আমি যখন আমার ডিউটি শেষ করে রাত ৮টার দিকে তাদের বাড়িতে গিয়েছিলাম, তখন দেখতে পাই দরজা লাগিয়ে মালবিকা একটি রুমে বসেছিল, আর আদাভান বাইরে থেকে দরজা নক করছিল বারবার। সেখানে যে আমরা তাকে শান্ত করার চেষ্টা করলে সে আমাদের উপরেই রেগে ঝাড়ি মেরে কথা বলতে থাকে, এমনকি রাজুকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। মালবিকা বাইরে চলে আসে আর বলতে থাকে, তুমি এমন কেন করছো? তুমি এতদিন যা যা করেছো আমি তোমার সাথে সায় দিয়েছি, কিন্তু আজকের বিষয়টা আমি একেবারে মেনে নিতে পারছি না। এরপরে তুমি আমার সাথে হসপিটালেও যাচ্ছ না। এতে আরও বেশি রেগে যায় আদাভান, আর মালবিকার গলা চেপে ধরে আর বলে, কেন আমি হসপিটালে যাব? আমি কি মেন্টাল? এরপরে মালবিকা আমাকে বলেছিল সে ডক্টরের সাথে কথা বলেছে। ডক্টর আগামীকাল সকালে তাকে হসপিটালে নিয়ে যেতে বলেছে, যে করেই হোক ওকে হসপিটালে নিতে হবে। সেলভা তখন বলেছিল ঠিক আছে, সে 10টার মধ্যে চলে আসবে। ঠিক ওই সময়টাতে আদাভান বলে, আমি আমার মা বাবার কবরে যাব, তাদের সাথে দেখা করব। আদাভান একাই যেতে শুরু করে। তখন সেলভা মালবিকাকে বলতে থাকে, তুমি বাসায় থাকো, আমি আর রাজু মিলে আদাভানকে বাসায় নিয়ে আসবো ফিরিয়ে। এরপরে আদাভান তার মা বাবার কবরে যেয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমরা আমাকে কেন রেখে গেলে? আমি এতিম হয়ে গেলাম, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। সেখানে সে কাঁদতে থাকে আর একটা সময় সেখানে বসে বসে মদ খায়। এরপরে অনেক রাতে সে বাড়ি ফেরে। মালবিকাকে ডাকতে থাকে, মালবিকার কোনো সারশব্দ ছিল না। আর এতে আদাভান রেগে যায়, বলে, আমি এখানে এত কষ্ট পাচ্ছি আর সে আরামে ঘুমাচ্ছে। এমনকি সে সেখানে সেলভাকেও মেরে ফেলতে চায় আর বলে, মালবিকাকে বিয়ে করা আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল। আর এর কিছুক্ষণ পরেই আদাভান এবং রাজুকে সেই বাসায় রেখে আমি চলে আসি। অবশেষে মুলিগান তাকে তখনকার মতো সেখান থেকে চলে যেতে বলে। এরপরেই সেলভা যখন বাড়িতে ফিরে তার মা তাকে বলে, একটু আগেই আদাভান তাকে খুঁজতে এসেছিল। কথাটা শুনে চমকে ওঠে সেলভা আর তাড়াতাড়ি আদাভানকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে রাতে অবশেষে একটা সময় সে আদাভানকে খুঁজে পায়। গাড়ি থেকে নেমে সেলভা তাকে বলে, কি হয়েছে? তুমি কোথায় গিয়েছিল? তুমি কি জানো এখানে কি হচ্ছে? কিন্তু আদাভান কোনো কিছু না বলেই সেলভাকে মারতে শুরু করে। সেলভা তাকে বারবার বলছিল, কি হয়েছে, আমাকে মারছ কেন? এদিকে মুলিগান ভাবতে থাকে, এটা যদি চুরি বা ডাকাতির কেস হয় তাহলে অবশ্যই দরজা জানালা ভাঙা থাকবে, কিন্তু সেই ধরনের কিছুই হয়নি। এমনকি ঘর থেকে কিছু চুরিও হয়নি। অন্যদিকে মালবিকা এবং আদাভান দুজনেই মিসিং। হয়তোবা তাদের খুন করে ফেলা হয়েছে, তাহলে তাদের বডি কোথায়? আর এইদিকে সেলভার কথা অনুযায়ী ৭ তারিখ রাত পর্যন্ত সে তাদের বাড়িতে ছিল, আর ৮ তারিখ সকালবেলাতেই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, পার্বতী বা মূর্তি, কাউকেই না। তার মানে ৭ তারিখ রাতের বেলায় কিছু একটা হয়েছে। মুলিগান ভাবতে থাকে হয়তোবা আদাবানি তার মানসিক সমস্যার কারণে রাজুকে খুন করেছে এবং এরপরে পালিয়ে গেছে, কিন্তু মালবিকা কোথায়? এদিকে একটা সময় আদাভান সেলভাকে মারতে মারতে বলে, তুমি কেন মালবিকাকে খুন করেছ? কথাটা শুনে সেলভা চমকে ওঠে আর এদিকে আদাভান চিৎকার করতে থাকে। এরপরে সেলভা অনেক কষ্টে বেঁধে অ্যাম্বুলেন্সে করে
আদাবানকে হসপিটালে নিয়ে আসে। আর সেখানে হসপিটালের ডক্টর বলে মালবিকা কোথায়, তার পারমিশন ছাড়া তারা আদাবানের চিকিৎসা করতে পারবে না। অবশেষে সেলভা মালবিকার সাথে ডক্টরের কথা বলিয়ে দেয়। মালবিকা বলে সে বিজনেসের কাজে ব্যাঙ্গালোরে এসেছে, এখন সে আসতে পারছে না। ডক্টর বলে ঠিক আছে, সে ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছে। পরদিন সকালবেলাতেই দেখা যায় আদাবানের জ্ঞান ফিরে, কিন্তু আদাবান জ্ঞান ফিরতেই জিজ্ঞেস করে মালবিকা কোথায়। আর এটা শুনে সেলভা চমকে ওঠে, কারণ গতকাল রাতেই সে বলেছিল মালবিকাকে কেন খুন করা হয়েছে, আর এখন বলছে মালবিকা কোথায়, অর্থাৎ সে ভুলে গেছে। এতে সে নার্ভাস হয়ে যায়। এদিকে আদাবান বারবার বলছিল মালবিকা কোথায়, আর তোমার ফোনটা আমাকে দাও। সেলভা তার ফোনটা আদাবানকে দিয়ে সে ডক্টরের কাছে চলে যায় আর সবকিছু খুলে বলে যে আদাবান ভুলে যাচ্ছে। ডক্টর বলে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সেই ট্রিটমেন্টের শকেই হয়তোবা তার টেম্পোরারি মেমোরি লস হয়েছে, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তখনই নার্স এসে বলে আদাবান হসপিটাল থেকে পালিয়েছে। সেলভা তাড়াতাড়ি বাইরে চলে আসে, কিন্তু আদাবান কোথাও ছিল না। হসপিটালের দারোয়ান থেকে সেলভা ফোন নিয়ে আদাবানকে কল করে তার মোবাইল নাম্বারে। আদাবান তাকে বলে সে বাড়িতে যাচ্ছে, আর মালবিকা আর রাজুর মোবাইল অফ কেন। সেলভা বলে তুমি বাসায় যেও না, আমি তোমার কাছে আসছি। কিন্তু আদাবান ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কমলাকান্ত তাদের মোবাইলের ডিটেলস নিয়ে আসে, আর সেখানে সে বলতে থাকে তাদের মোবাইলের কল ডিটেলসে তেমন কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এক একজনের ফোন এক এক সময় বন্ধ হয়েছে, আর তাদের ফোনের যে ইনকামিং এবং আউটগোয়িং কল ছিল সেগুলোও খুব স্বাভাবিক ছিল। ৮ তারিখের সকালবেলায় মালবিকাকে কল করে তার ভাই কার্তিকের হবু স্ত্রী প্রিয়া। এরপরে মালবিকা কল করে তার বাবাকে। এরপরে মালবিকা তার ভাই কার্তিককে কল করে। কিন্তু আমরা যখন মালবিকার বাবাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে ওই সময়টাতে সে কোনো কল রিসিভ করেনি। তখনই খবর চলে আসে পোস্টমর্টেম রিপোর্ট তৈরি হয়ে গেছে। মুলিগান এবং কমলাকান্ত সেই রিপোর্ট আনতে চলে যায়। পোস্টমর্টেম ডক্টর বলে রাজুর ডেড বডিতে তারা দুইজনের টিস্যু পেয়েছে, সেটা দুইজন আলাদা মানুষের। আপনারা যদি কাউকে সন্দেহ করেন তাহলে তাদের স্যাম্পল আমাদেরকে দিন, আমরা সেগুলো ক্রস চেক করাবো। এছাড়া রাজুর বডিতে মালবিকা এবং আদাবান ছাড়া আর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, খুনির সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে। এদিকে আদাবানকে দেখা যায় তার বাড়িতে চলে আসে, সেখানে পুলিশ ছিল, আর তাদের সাথে আদাবান ঝগড়া লাগিয়ে দেয়, তাদের মারতে শুরু করে। সেলভা এসে তাকে থামাতে শুরু করে, কিন্তু আদাবান কোনোভাবেই থামছিল না। সেখানকার পুলিশরা মুলিগানকে খবরটা দিয়ে দেয়। মুলিগান তার ফোর্স নিয়ে সেখানে চলে আসে, আর সে আদাবানের এই পাগলামিটা দেখতে থাকে। একটা সময় আদাবানকে থানায় নিয়ে আসা হয়। আদাবান তারপরেও বারবার বলছিল আমাকে এখানে কেন নিয়ে এসেছ। মুলিগান তাকে জিজ্ঞেস করতে থাকে মালবিকা কোথায়, আর তুমি এতদিন কোথায় ছিলে। তখন আদাবান বলে আমি হসপিটালে ছিলাম। কিছুক্ষণ মনে করার পরে সেই হসপিটালের নামও বলে। এরপরে আদাবানকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ সে অস্বাভাবিক আচরণ করছিল। অন্যদিকে মুলিগান সেই হসপিটালের ডক্টরের সাথে কথা বলে। এরপরে সেই হসপিটালেই তারা চলে যায়। এরপরেই দেখা যায় সেই ডক্টর বলে আসলে মাধবানের অনেক বড় একটা মানসিক সমস্যা রয়েছে, যেটাকে বলে বাইপোলার ডিসঅর্ডার, আর তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা হবে। এর আগে সেলভাও তাকে এখানে ভর্তি করেছিল, আর ওই সময়টাতে ডক্টর যে মালবিকার সাথে ফোনে কথা বলেছে এই বিষয়টা সে পুলিশকে বলে। মুলিগান এরপরেই ম্যানেজারের সাথে কথা বলে মালবিকা যে ব্যাঙ্গালোরে গেছে তুমি তো এটা আমাকে বলনি। তখন সেই ম্যানেজার বলে এরকম কিছু হয়নি, আর ব্যাঙ্গালোরে আমাদের কোনো পার্টিও নেই, আমাদের সব ক্লায়েন্ট মুম্বাইয়ের। তাই মুলিগান সেলভাকেই সন্দেহ করে, কারণ সেলভাই মালবিকার কথা বলেছিল, কিন্তু যখন তাকে মালবিকার কথা জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছে কিছুই জানে না। মুলিগান ইন্টারোগেশন করতে থাকে সেলভাকে, বলে দুটো ঘটনা ঘটতে পারে, হয়তোবা আদাবান মানসিকভাবে অসুস্থ, আর এই সুযোগে মালবিকা এবং রাজু সম্পর্ক জড়িয়ে পড়েছিল। আর এটা যখন আদাবান জেনে ফেলে তখন সে রাগের মাথায় রাজুকে মেরে ফেলে, আর তুমি তাকে সহায়তা করেছ, আর মালবিকাকে তোমরাই গুম করেছ। হয়তোবা অন্য আরো একটা ঘটনা ঘটতে পারে, আদাবান অসুস্থ, এই সুযোগে তুমি আর মালবিকা সম্পর্কে জড়িয়ে পড়েছ, কিন্তু রাজু সেটা দেখে ফেলে। তোমরা ভয় পাচ্ছিলে রাজু যদি আদাবানকে জানিয়ে দেয়, আর এই জন্য তোমরা রাজুকেই মেরে ফেলেছ। সেলভাকে টর্চার করা হয়। অবশেষে সেলভা বলতে থাকে মালবিকা আমার বোনের মতো, আর ও মারা গেছে। এটা শুনে অবাক হয়ে যায় মুলিগান। মুলিগান বলে তাহলে তুমি ডক্টরের সাথে মালবিকাকে কিভাবে কথা বলিয়ে দিলে। সেলভা বলতে থাকে আসলে মালবিকার পারমিশন ছাড়া ডক্টর আদাবানের ট্রিটমেন্ট করছিল না, এজন্য বাধ্য হয়ে আমি আমার বোনকে মালবিকা সাজিয়ে ডক্টরের সাথে কথা বলিয়েছি। মুলিগান জিজ্ঞেস করে তুমি কি করে জানলে মালবিকা মারা গেছে, আর তার ডেড বডি কোথায়। তখন সেলভা বলতে থাকে
7 তারিখ রাতের বেলায় যখন সে আদাবানকে বাড়িতে দিয়ে বাসায় ফিরে, আসলে সে বাসায় ফেরেনি, মদের দোকানে বসে মদ খাচ্ছিল। কয়েক ঘন্টা পরে হঠাৎ করেই রাজু তাকে কল করে আর কাঁদতে কাঁদতে বলে, তাড়াতাড়ি বাসায় চলে এসো, সর্বনাশ হয়ে গেছে। সেলভা যখন বাড়িতে চলে যায় তখন সে বেডরুমে দেখতে পায় মালবিকার ডেড বডিটা সেখানেই পড়ে রয়েছে আর তার মাথা থেকে রক্ত পড়ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়, কাঁদতে থাকে সে আর রাজু। তখনই সেই ঘরের এক কোণায় রক্তমাখা অবস্থায় সে আদাবানকে বসে থাকতে দেখে। সেলভা আদাবানকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিভাবে হলো, কিন্তু আদাবান সেখানে ভয়ে চুপচাপ বসেছিল, কিছুই বলতে পারছিল না। সেলভা রাজুকে জিজ্ঞেস করে কিভাবে কি হলো। রাজু তখন বলে, তুমি যাওয়ার পরে আদাবান একাই উপরে চলে আসে, কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে, এরপরে চুপ হয়ে যায়। আমি ভেবেছি সে ঘুমিয়ে পড়েছে আর এই জন্য নিচতলায় আমিও ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভাঙে আদাবানের চিৎকার চেঁচামেচিতে। এরপরে যখন উপরে আসি তখন দেখি মালবিকা ইতোমধ্যে মারা গেছে। যখনই সেলভা আর রাজু পুলিশে খবর দিতে যায় তখনই আদাবান সেখানে ফল কাটার ছুরি নিয়ে নিজের গলা ধরে আর বলে, আমি মালবিকাকে মেরে ফেলেছি, আমিও মরে যেতে চাই, মালবিকাকে ছাড়া আমি বাঁচব না। এভাবে সে কাঁদতে থাকে আর এরপরে একটা সময় সেলভার পায়ে ধরে যাতে পুলিশকে খবর না দেয়। এরপরে আবারও কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে বলে, মালবিকার আত্মা এখনো এখানে আছে, মালবিকা আমাকে শুনতে পাচ্ছে, ও মারা যায়নি। আদাবান সেলভাকে বলতে থাকে, আমাকে একটা উপকার করো, আমি মালবিকার সাথে আরো কয়েকদিন থাকতে চাই, এই জন্য তোমাকে একটা কাজ করতে হবে, মালবিকার বডিটাকে সংরক্ষণ করতে হবে। এটা শুনে অবাক হয়ে যায় সেলভা আর বলে, এটা বেআইনি, আমি এটা করতে পারবো না। তখন আদাবান বলে, আমি কোনো আইন মানি না, আমাকে এটা করতেই হবে, তোমাকে এই কাজটা করে দিতেই হবে, আমি মালবিকার সাথে থাকতে চাই। এভাবে আদাবান সেখানে পাগলামি করতে থাকে। সেলভা তার কথা মানতেই চাইছিল না। আদাবান তাকে টাকা অফার করে, বলে তোমার যত লাগবে নিয়ে যাও, কিন্তু তারপরও তুমি আমার এই কাজটা করে দাও, মালবিকার বডিটাকে সংরক্ষণ করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওর সাথে থাকতে চাই। রাজুও বলে, মালবিকা তো মারা গেছেই, এখন আদাবানের বেঁচে থাকাটা জরুরি, আমাদেরকে সাহায্য করুন, আদাবান যেটা বলছে সেটা করে দিন। অবশেষে সেলভা সবকিছু শোনার জন্য বাধ্য হয় আর মালবিকার বডিটাকে আদাবানের বাড়িতেই সংরক্ষণ করে। এরপরে রাজু এবং সিলভা কথা বলতে থাকে আর বলে, বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, আর এই জন্যই 8 তারিখ থেকে মূর্তি, পার্বতী বা অন্য কাউকেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সিলভা বলে, এরপরে আমি সেখান থেকে মদের দোকানে চলে আসি আর অনেক বেশি মদ খেয়ে ফেলি, যার ফলে পরদিন বিকেলবেলায় আমার জ্ঞান ফেরে। আমি এরপরে রাজুকে কল করি, কিন্তু রাজুর মোবাইলটা অফ ছিল। এরপরে আমার এজেন্সি থেকে আমাকে কল করে আর বলে একটা বডিকে সংরক্ষণ করতে হবে, তাই আমি ডিউটিতে চলে যাই। আর তখনই মূর্তি আমাকে কল করে, কল পেয়ে আমি সাথে সাথে সেখানে চলে যাই। সেখানে অনেক লোক ছিল আর দেখতে পাই রাজুর ডেড বডিটা সেখানে পড়ে রয়েছে। তখনই আমি শুনি বাড়িতে অন্য কেউ ছিল না। আমি তখন বুঝতে পারি আদাবান মালবিকার ডেড বডিটা নিয়ে কোথাও চলে গেছে, আর আমি এটাও বুঝতে পারি হয়তোবা আদাবানই রাজুকে মেরে ফেলেছে। এতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর এই জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ছুটি দিয়ে আমি নিজেই অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই। মুলিগান বলে, সত্যি করে বলো, মালবিকার ডেড বডি কোথায়? সেলভা বলে, সত্যি বলছি, আমি জানি না, সেটা শুধু রাজু এবং আদাবানই বলতে পারবে, কিন্তু রাজু তো মারা গেছে আর আদাবান সবকিছু ভুলে গেছে। এটা শুনে মুলিগান অবাক হয়ে যায়। সেলভা বলে, হ্যাঁ, আদাবানের ট্রিটমেন্টের কারণে সে সবকিছু ভুলে গেছে, সে যখন সবকিছু মনে করতে পারবে তখনই আমরা মালবিকার ডেড বডি খুঁজে পাব। এরপরেই মুলিগান ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে, আদাবানদের মেমোরি কবে ফিরবে সেটা ঠিক বলা যাচ্ছে না, কারণ ওর ট্রিটমেন্টটাই ওর মেমোরি লসের প্রধান একটা কারণ হতে পারে। তখন মুলিগান বলে, ও 2টো খুন করেছে, ওর মেমোরি ফেরাটা খুব জরুরি। এরপরেই মুলিগান কমলাকান্তের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমার মনে হচ্ছে আমরা কেসটা ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করছি না। কমলাকান্ত বলে, স্যার, আমার মনে হয় ঠিকই আছে, আমরা মালবিকার খুনিকে ইতোমধ্যে পেয়ে গেছি আর রাজুকেও হয়তোবা আদাবান্দি খুন করেছে, তাই আমার মনে হয় কেসটা আমরা ঠিকঠাকভাবেই ইনভেস্টিগেশন করছি। তখন মুলিগান বলে, রাজুকে শার্প কোনো কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে, কিন্তু আমরা মার্ডার ওয়েপনটা সে বাড়িতে পাইনি। একজন মানসিক রোগী কিভাবে সেই মার্ডার ওয়েপনটা লুকাবে, এটাও একটা ভাববার বিষয়। মুলিগান বলে, আমার মনে হয় আদাবান সেলভা ছাড়াও এই কেসে আরও কেউ ইনভলভ রয়েছে। এরপরে মুলিগান তার হায়ার অফিসারকে পুরো কেসটা ব্রিফ করে। সে শোনার পরে বলে, আমার মনে হচ্ছে সেলভাই দোষী, তুমি সেলভাকে হাজতে ভরো এবং তার নামে চার্জশিট তৈরি করো। মুলিগান বলে, স্যার, এটা ঠিক নয়, আমরা এখনো সেলভার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণই পাইনি, কিন্তু সেই হায়ার অফিসার
মুলিগানকে প্রেশার দিতে থাকে আর বলে আমি তোমাকে যেটা বলেছি সেটা করো। পরদিন সকালবেলাতেই দেখা যায় মুলিগানের কাছে ল্যাব থেকে কল আসে আর বলে আপনারা যে 5টা স্যাম্পল দিয়েছেন সেটার সাথে ভিকটিমের নখে যে টিস্যু পাওয়া গেছে সেগুলো ম্যাচ করেনি। এরপরে মুলিগান বুঝতে পারে সেলভা যেটা বলেছে এর ভেতরেও অনেক কথা লুকিয়ে আছে, হয়তো সেটা সেলভা জানে না অথবা সেলভা লুকিয়ে রাখছে। মালবিকা তার ভাই কার্তিকের হবু স্ত্রী প্রিয়ার সাথে কথা বলেছিল, তাই মুলিগান তার সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে সেই দিন সে মালবিকাকে কল করে তার সাথে কি কথা বলেছিল। প্রিয়া বলে সেই দিন আমি মালবিকাকে কল করেছিলাম কারণ আমি তাকে বলতে চেয়েছিলাম যে আমি তার ভাই কার্তিককে আর বিয়ে করব না। কার্তিকের ব্যবহার ওই দিনগুলোতে তেমন ভালো ছিল না। মুলিগান বলে কি করেছিল কার্তিক, সবকিছু খুলে বলো। তখন প্রিয়া বলতে থাকে একদিন হঠাৎ করেই কার্তিক আমার কাছে আসে আর 50,000 টাকা চায়। আমার কাছে টাকা ছিল না, এই জন্য কার্তিক আমার স্বর্ণের চেনটা চায়। প্রিয়া বলে আমি দিতে চাইনি, কিন্তু কার্তিক জোর করে আর বলে সে কিছুদিন পরেই চেনটা আবার ফেরত দিয়ে দেবে। এই জন্য সে আমাকে আপাতত নকল একটা চেন দেয় যাতে কেউ বুঝতে না পারে যে আমার গলাতে চেন নেই। কয়েকদিন কেটে যাওয়ার পরেও সে আমার চেনটা ফেরত দেয়নি। আমি যখন তার কাছে সেই চেনটা চাই সে বলে তার আরও কিছুদিন সময় লাগবে। তখনই 2জন লোক সেখানে চলে আসে আর কার্তিককে বলে তুমি আমাদের টাকা ফেরত দিতে পারছো না আর এখানে প্রেমিকার সাথে প্রেম করছো। তখন কার্তিক তাদের বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন প্রিয়া তাকে জিজ্ঞেস করে তুমি এত টাকা ধার করে কি করছো, সত্যি করে আমাকে বলো। অবশেষে কার্তিক বলতে শুরু করে। সে তখন প্রিয়াকে মোবাইলে একটি অনলাইন গেম দেখায়। কার্তিক বলে এই গেমটা খেলে তুমি যত ইচ্ছে তত টাকা ইনকাম করতে পারবে, কিন্তু শর্ত একটাই, তোমাকে কন্টিনিউয়াসলি গেমটা খেলে যেতে হবে আর এই জন্য তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে আর তার বিনিময়ে তুমি কোটি টাকা পর্যন্ত ফেরত পাবে। আর এই জন্যই আমি তোমার কাছ থেকে চেনটা নিয়েছি, মানুষের কাছে টাকা ধার নিয়েছি, কারণ এই গেমটা খেলে আমি এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। আমার বন্ধু মহেশকেই দেখো, মাত্র 3 দিন এই গেমটা খেলার পরে সে একটি বাইক কিনে ফেলেছে আর কয়েকদিন পরে বাড়িটা আমার নামে রেজিস্টার হয়ে যাবে আর সেখান থেকে আমি টাকা বের করব, গেমটা খেলবো, এরপরেই তোমাকে রানীর মতো করে রাখবো। প্রিয়া বলে কিন্তু দিন দিন কার্তিকের অবস্থা খারাপ হতে থাকে কারণ সে সবার কাছ থেকে টাকা ধার করে বেড়াচ্ছিল আর এই জন্যই আমি মালবিকাকে কল করি এবং সবকিছু খুলে বলি যে কার্তিক সবার কাছ থেকে টাকা ধার নিচ্ছে এবং সেই সব লোকগুলো কার্তিককে থ্রেট দিচ্ছে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। আমি মালবিকাকে কল করে বলেছিলাম যে কার্তিকের সাথে বিয়ে হয়ে আমি সুখে থাকব না, আমি ওকে বিয়ে করতে পারবো না। প্রিয়া মুলিগানকে বলে কিন্তু এখন পর্যন্ত কার্তিক আমাকে ডিস্টার্ব করে, আমার পিছনে লেগে থাকে। এরপরে মুলিগানের মনে পড়ে কমলাকান্তের কথা, কারণ মালবিকার কল ডিটেলস অনুযায়ী মালবিকাকে প্রিয়া কল করার কিছুক্ষণ পরেই মালবিকা তার বাবাকে কল করে আর তার কিছুক্ষণ পরে মালবিকা তার ভাই কার্তিককে কল করে। এছাড়া কার্তিক নিজেই সেদিন বলেছিল যে সে মালবিকাকে কল করেছিল, কিন্তু সেটা বাড়ির রেজিস্ট্রেশনের কারণে। এরপরেই মুলিগান কমলাকান্তকে বলে মালবিকাদের বাড়িতে যাওয়ার জন্য। কমলাকান্ত সেখানেই চলে যায় আর জানতে পারে মালবিকার বাবা মালবিকাকে খোঁজার জন্য বাইরে গেছে। কমলাকান্ত সেখানে মালবিকার ভাই কার্তিকের সাথেই কথা বলতে থাকে। কমলাকান্ত তাকে জিজ্ঞেস করে তুমি শেষবারের মতো তোমার বোন মালবিকার সাথে কবে কথা বলেছিলে, কখন কথা বলেছিলে এবং সে তোমাকে কি বলেছিল। কার্তিক বলে নিখোঁজ হওয়ার আগের দিন বিকেলবেলায় আমি তাকে কল করেছিলাম রেজিস্ট্রেশনের কারণে, সে আমাকে টাইম জিজ্ঞেস করেছিল যে কখন হবে, এরপরেই সে ফোনটা কেটে দেয়। এরপরে কি হয়েছে আমরা জানি না। আর কার্তিকের এই পুরো জবানবন্দিটা কমলাকান্তের মোবাইল থেকে ভিডিওতে দেখছিল মুলিগান। মুলিগান ভাবতে থাকে কল হিস্টোরি অনুযায়ী মালবিকার সাথে তার ভাই কার্তিকের কথা হয়েছিল কমপক্ষে 2 মিনিট, কিন্তু এখানে কার্তিক যেটা বলছে সেটার মাত্র ডিউরেশন হতে পারে 20 থেকে 30 সেকেন্ড। তখন বুঝতে পারে কার্তিক মিথ্যে বলছে আর সে কমলাকান্তকে বলে কার্তিককে অ্যারেস্ট করার জন্য, কিন্তু কার্তিককে ধরতে গেলে সে কমলাকান্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যেতেই দেখা যায় কার্তিকের আরও এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছিল তার জন্য আর তারা 2জন বাইক নিয়ে পালাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে মুলিগান গাড়ি নিয়ে সামনে চলে আসে, বাইক অ্যাক্সিডেন্ট হয় যার ফলে তারা পড়ে যায় আর কার্তিক সেখানে আবারও পালাতে শুরু করে। কিন্তু পুলিশরা কার্তিকের বন্ধুকে ধরে ফেলে আর থানায় এনে তাকে টর্চার করতে থাকে। এদিকে কার্তিক নিজের উপরেই রাগ ঝাড়তে থাকে আর বলে মহেশ ধরা পড়ে গেছে, এখন ও সবকিছু বলে দেবে, সবকিছু শেষ হয়ে গেল। কার্তিককে দেখা যায় মোবাইলে একটা ভিডিও রেকর্ড করতে। এদিকে মহেশ পুলিশকে সবকিছু বলতে শুরু করে, বলে কার্তিক সে এবং বাবু ছোটবেলাকার বন্ধু, কিন্তু কার্তিক একদিন তাদের একটা গেমের লিঙ্ক সেন্ড করে আর বলে সেটা ইনস্টল করতে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করে দেওয়ার জন্য, আর এতে করে তারা 10,000 টাকা পাবে আর সেটা দিয়ে গেম খেলা শুরু করতে হবে।
আর এই গেমটা খেলে জিততে পারলে তারা কোটি টাকারও উপরে ইনকাম করতে পারবে। এদিকে কার্তিক বলতে থাকে, কবে যে এই গেমটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি নিজেই জানি না। এখন দিনরাত ২৪ ঘন্টা শুধুমাত্র আমার মনের ভেতরে এই গেমের কথাই বাজতে থাকে। অন্যদিকে মহেশ পুলিশদের বলতে থাকে, আমরা তিনজনই এই গেমটা খেলতে শুরু করি, আর দেখা যায় গেম খেলে আমরা টাকা জিতছিলাম, আর সেই টাকা দিয়ে আমরা আমাদের শখ পূরণ করতে পারছিলাম, আর এটা আমাদের কাছে অনেক বড় কিছু ছিল। কিন্তু কিছুদিন পরে থেকে আমরা গেমটা একাধারে হেরে যাচ্ছিলাম। এরপর আমরা যেগুলো কিনেছিলাম সেগুলোও বিক্রি করে সেই টাকাগুলো গেমে ইনভেস্ট করতে থাকি। এদিকে কার্তিক বলতে থাকে, আমি অনেক ঋণ হয়ে গিয়েছিলাম, সবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। মালবিকা, তোর উচিত ছিল আমি তোকে বলা মাত্রই বাড়িটা আমার নামে রেজিস্টার করে দেওয়া। এরপরেই দেখা যায় মালবিকা যখন প্রিয়ার কাছ থেকে সবকিছু জেনে গিয়েছিল যে কার্তিক কি করছে, মালবিকা তার বাবার মোবাইলে কল করে, কিন্তু কলটা রিসিভ করে কার্তিক। তখন সে মালবিকার কথা শুনে বুঝতে পেরে যায় যে মালবিকা হয়তো সবকিছু জেনে গেছে এবং সে তার বাবাকেও বলে দেবে। আর এটা যদি করা হয় তাহলে মালবিকার বাবা কার্তিকের নামে সেই বাড়িটা কখনোই লিখে দেবে না। আর এই জন্যই কার্তিক তার বাবার মোবাইলটা সুইচ অফ করে রাখে। এরপরে কার্তিককে কল করে মালবিকা তার ফোনে আর বলে, তুমি বাবার ফোন সুইচ অফ কেন করেছ? আমি কালকে বাবার সাথে যেয়ে দেখা করব এবং সবকিছু খুলে বলবো। পরের ঘটনা মহেশ বলতে থাকে যে সেই দিন রাতে তারা যখন মদ খাচ্ছিল তখনই সেখানে কার্তিক চলে আসে এবং তাদের সবকিছু খুলে বলে, আর মালবিকার সাথে কথা বলার জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরেই দেখতে পায় আদাবান, সেলভা এবং রাজু বাসা থেকে বের হয়ে যায়, আর এই সুযোগে কার্তিক বাসার ভেতরে ঢোকে। এদিকে মালবিকা আদাবানকে নিয়ে এমনিতেই টেনশনে ছিল, তারপরে আবার যখন কার্তিককে সে দেখে আরও রেগে যায়। এরপরে যখন সে বুঝতে পারে যে কার্তিক মদ খেয়ে মাতাল হয়ে সেখানে এসেছে, তার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। মালবিকা বলতে থাকে, তার মতো কুলাঙ্গারকে সে কখনোই বাড়ি লিখে দেবে না, সে সাইন করবে না। সে কার্তিককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যায় কিছুক্ষণ পরেই আদভান, সেলভা এবং রাজু বাড়ি ফিরছিল। এই জন্য কার্তিকের বন্ধুরা তাকে কল করে বাইরে বের হয়ে আসতে বলে। কার্তিক বাইরে বের হয়ে আসে, তার বন্ধুরা জিজ্ঞেস করে ভেতরে কি হয়েছিল। অবশেষে কার্তিক বলে সে আবারও বাড়িতে গিয়েছিল লুকিয়ে। এরপরে সে মালবিকাকে থ্রেট দেয়, যদি সে সাইন না করে তাহলে সে মেরে ফেলবে তাকে। আর এতে মালবিকা আরও রেগে যায় আর কার্তিককে চর মেরে বসে। তখন কার্তিকও প্রচণ্ড রেগে গিয়ে সেখানে থাকা ফুলদানি দিয়ে মালবিকার মাথায় কয়েকবার আঘাত করে। আর এরপরে মালবিকাকে খুন করার পরে সে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু আমি যখনই বাইরে বের হব তখনই দেখতে পাই আদাবান আবারও সে ঘরের ভেতরে ঢুকে মালবিকার লাশের পাশে শুয়ে পড়েছিল। কার্তিক বলতে থাকে, বুঝতে পারছি না এখন কি করব। তখনই মহেশ বলতে থাকে, সিসিটিভি ফুটেজ রয়েছে, সেটা ডিলিট করতে হবে। তখনই তারা আবারও সেই বাড়িতে চলে যায়। এরপরে তারা তিনজনই সেই বাড়িতে চলে যায়। মালবিকা আর আদাবানের ফোনটা নিয়ে নেয়, এছাড়া সিসিটিভির হার্ড ডিস্কটাও তারা নিয়ে নেয় আর সেগুলো পানিতে ফেলে দেয়। কার্তিক তার দুই বন্ধুকে বলে, কালকে যখন মালবিকার মার্ডারের নিউজটা বের হবে আমরা সবাইকে বলে দেব যে এটা আদাবানের কাজ, আদাবানি এটা করেছে। আর এরপরে বাড়ি রেজিস্টার হওয়ার পরে বাড়ি বিক্রির টাকার মধ্য থেকে আমি তোমাদেরকেও টাকার ভাগ দেব। আর এরপরেই তারা তিনজন দূরে কোথাও যে একটা হোস্টেলে থাকতে শুরু করে। কিন্তু ২ দিন পার হয়ে যাওয়ার পরে মালবিকার মার্ডারের নিউজটা বের হয় না, তাদের সন্দেহ হতে শুরু করে। এজন্য তারা আবারও কোয়েম্বাটুরে ফিরে আসে। এরপরে কি হয়েছে দেখার জন্য তারা রাতের বেলা লুকিয়ে আবার বাড়ির ভেতরে ঢোকে। কিন্তু তখনই রাজু তাদের দেখে ফেলে, আর রাজুর মুখ বন্ধ করার জন্য তারা রাজুকে মারতে শুরু করে। কিন্তু রাজু একটার সময় কার্তিকের মুখ দেখে ফেলে, তখন কার্তিক বাধ্য হয়ে রাজুকে মেরে ফেলে এবং সেখান থেকে ফেলে দেয়। তার দুই বন্ধুকে বলে, আমি নিশ্চিত রাজু এবং আদাবানি আমার বোনের ডেড বডিটা সরিয়ে ফেলেছে। এখন যদি এই লাশটা আবার আমরা ভেতরে আনি তাহলে কেউ আবারও সেই লাশটাকে সরিয়ে ফেলবে এবং পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলবে, যার ফলে আমাদের প্ল্যানটা ডিস্ট্রয় হয়ে যাবে। তাই আমি ওকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছি, যাতে করে সবটা জানাজানি হয়। এরপরে আমরা ধরা পড়তে পারি এমন সব প্রমাণ সেখান থেকে মুছে ফেলি। এরপরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম। এদিকে দেখা যায় মহেশের বন্ধু বাবুকেও অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কার্তিক পালিয়ে গিয়েছিল। অন্যদিকে কার্তিক ভিডিও রেকর্ড করতে করতে বলে, যাই হোক না কেন আমি শুধু গেমটা খেলতে চেয়েছিলাম, কারণ গেমটা নেশার মতো হয়ে গিয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কি করে ফেলেছি, আমি অমানুষ হয়ে গিয়েছিলাম, আমার বেঁচে থাকার অধিকার নেই। তখনই কার্তিক নিজের গলায় নিজে ছুরি চালিয়ে দেয়, আর সেখানেই সে মারা যায়। এরপরে এই ভিডিওটা যখন সবাই দেখে কার্তিকের বাবা কান্নায় ভেঙে পড়ে। এরপরেই কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে আদাবান সুস্থ হয়েছিল। তখন সেলভা তার সাথে কথা বলে এবং জিজ্ঞেস করে
সে মালবিকার বডিটা কোথায় রেখেছে, কিন্তু আদাবান সেটা মনে করতে পারে না। তখনই দেখা যায় নির্জন একটা বাড়িতে মালবিকার ডেড বডিটাকে সাজিয়ে রেখেছিল আদাবান। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে এইসব অনলাইন গেমগুলো এক একটা মরণ ফাঁদ। এই ফাঁদে পা দেওয়ার জন্য আমাদের প্রলোভন দেখানো হয়। এরপরে যখন কেউ পা দিয়ে ফেলে তখন সেগুলো চোরাবালির মতো শুধু নিচেই টেনে নিয়ে যায়। সেটা থেকে বের হওয়ার আর কোনো পথ পাওয়া যায় না, যেমনটা ঘটেছিল কার্তিক, মহেশ এবং বাবুর ক্ষেত্রে। তাই আমাদের এইসব থেকে বিরত থাকা উচিত। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।